আমি সালমা বানু, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান। পৌরনীতি বিষয়ে সকল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের আহ্বান জানাচ্ছি। আজ আমি তোমাদের পড়াবো পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, সুশাসন এর তৃতীয় অংশ। আগে আমি তোমাদের এর উপরে দুটো ক্লাস নিয়েছি। তোমরা সুশাসন সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেছো। তো আজকে আমি সুশাসনের আরেকটা অংশ পড়াবো, যেটা তোমাদের আগে পড়ানো হয়নি। তো আমি একটু ব্যাকে আসতে চাই, পিছনে আসতে চাই, যে সুশাসন কি। দক্ষ, নির্ভুল ও কার্যকরী শাসনকে আমরা সুশাসন বলি। সুশাসন কথাটা আসছে কিন্তু নতুন, এর আগে তোমাদের বইয়ের নাম ছিল শুধু পৌরনীতি। সুশাসন কথাটা আসছে 1989 সালে বিশ্ব ব্যাংক এই কথাটা প্রথম প্রকাশ করে। কেননা অনুন্নয়নশীল দেশের অনুন্নয়নের কারণ হিসেবে এই সুশাসনের অভাবকে তারা দায়ী করেছে। এই সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারকে অনেক কাজ করতে হবে এবং সরকারের দায়িত্ব কর্তব্য রয়েছে। তো সরকার, তোমরা জানো যে একটা রাষ্ট্র কিন্তু 4টি উপাদানে গঠিত। 4টি উপাদানের ভিতরে প্রথম উপাদানই হচ্ছে জনগণ। জনগণ হচ্ছে রাষ্ট্রের নাগরিক। তো এই নাগরিকদেরও কিন্তু সুশাসন প্রতিষ্ঠায় অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। তো আজকে আমি তোমাদের পড়াবো যে নাগরিক হিসাবে সুশাসন প্রতিষ্ঠায় তাদের দায়িত্ব কর্তব্য কি। তো এইটাই আমি তোমাদের আজকে এই লেসনটাই তোমাদেরকে দিব, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব কর্তব্য রয়েছে যে সরকারের কাছে কিন্তু নাগরিকরা অনেক সুবিধা গ্রহণ করে, এর পরবর্তীকালে তাদের উপর যে দায়িত্ব বর্তায় সেটাই হচ্ছে তাদের কর্তব্য। সুশাসন প্রতিষ্ঠায় প্রথম যে নাগরিকের কর্তব্য বা দায়িত্ব সেটা হচ্ছে তাদের সুশাসনের আগ্রহ থাকতে হবে। সুশাসনের আগ্রহ না থাকলে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা হবে না, সরকার যতই চেষ্টা করুক। সুশাসনের আগ্রহ প্রতিষ্ঠায় তাদের কি করতে হবে? প্রশাসনকে সহায়তা করতে হবে, অন্যায় প্রতিবাদ করতে হবে, দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্য করতে হবে এবং কি করতে হবে? প্রাকৃতিক দুর্যোগের সময় সরকারের পাশে এসে দাঁড়াতে হবে। এই সমস্ত আগ্রহ যদি, সুশাসনের আগ্রহ যদি জনগণের থাকে, তাহলে কিন্তু রাষ্ট্র সুশাসন প্রতিষ্ঠিত হবে। এই জন্যই সুশাসনের জনগণের আগ্রহ থাকা তাদের কর্তব্য, দায়িত্ব কর্তব্য সরকারের পাশে দাঁড়ায় সুশাসন প্রতিষ্ঠা করা। 2 নম্বর পয়েন্ট আছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন। রাষ্ট্রের প্রতি কিন্তু একেবারে নিরঙ্কুশ আনুগত্য প্রদর্শন করতে হবে এবং কি করতে হবে? তাদের এই ব্যাপারে আর রাষ্ট্রের সমস্ত আদেশ নিষেধ তাদেরকে মানতে হবে। রাষ্ট্রের যে আদেশ নিষেধ দিয়েছে সেগুলো তাদেরকে মেনে চলতে হবে। আর কি করতে হবে? যে রাষ্ট্রর স্বাধীনতা, সার্বভৌমত্ব এগুলো অখণ্ড রাখার জন্য সর্বোচ্চ ত্যাগের মানসিকতা থাকতে হবে। যে স্বাধীনতা বিপন্ন হয়, সার্বভৌমত্ব বিপন্ন হয়, এমন কাজে কিন্তু জনগণকে ঝাঁপিয়ে পড়তে হবে। এবং কি করতে হবে? যে জনগণকে ক্ষুদ্র স্বার্থের বিনিময়ে রাষ্ট্রের বৃহৎ স্বার্থের দিকে নজর দিতে হবে। তাহলে আমরা কি দেখছি? রাষ্ট্রের প্রতি আনুগত্য, নিরঙ্কুশ আনুগত্য প্রদর্শন করতে হবে। সেজন্য কি করতে হবে? যে রাষ্ট্রের যে সমস্ত আদেশ নিষেধ আছে সেগুলো মেনে চলতে হবে। রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদেরকে কি করতে হবে? সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে এবং তাদের ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করে তাদের রাষ্ট্রের কাছে বৃহৎ স্বার্থের দিকে মনোযোগ দিতে হবে। 3 নম্বর পয়েন্ট আছে আইন মান্য করা। আইন কেন তৈরি হয়? আইন তৈরি হয় কিন্তু জনগণের জন্য, জনগণের সুবিধার্থে, জনগণ যাতে ভালো থাকে, কেউ যাতে তার প্রতি অন্যায় করতে না পারে এবং রাষ্ট্রের অস্তিত্ব যাতে রক্ষা হয়, এই সমস্ত কারণেই আইন তৈরি করা হয়। এখন নাগরিকের কর্তব্য সেই আইন মান্য করা। যদি নাগরিক আইন মান্য না করে তাহলে কি হবে? রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হবে, জনগণ জনগণ বিশৃঙ্খল হবে এবং বিশৃঙ্খল রাষ্ট্রে কখনোই সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে না। সেজন্য জনগণকে সবসময় আইন মান্য করে রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা করতে হবে এবং তারা সুশাসন প্রতিষ্ঠায় কার্যকরী ভূমিকা পালন করতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সৎ ও যোগ্য নেতৃত্ব। সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন। তোমরা জানো জনগণ কিন্তু রাজনৈতিক স্বাধীনতা লাভের, রাজনৈতিক অধিকার লাভের অধিকারী। এটা নাগরিকের 1 নম্বর অধিকার। সেটা হচ্ছে কি? যে নির্বাচনের অধিকার। জনগণ নির্বাচনের অধিকার লাভ করেছে। এই নির্বাচনের মাধ্যমে কিন্তু সরকার পরিবর্তন হয়,
এই সরকার পরিবর্তনের উপরে কিন্তু রাষ্ট্র পরিচালনা অনেক কিছু নির্ভর করে। এখন নাগরিককে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর স্বার্থের জন্য যোগ্য নেতৃত্ব, যোগ্য, বিজ্ঞ, অভিজ্ঞ আর দূরদর্শী নেতৃত্ব নির্বাচন করতে হবে। তারা যদি সুযোগ্য নেতৃত্ব নির্বাচন করে তাহলে সুশাসন রাষ্ট্রে এমনিই প্রতিষ্ঠিত হবে। তাহলে যোগ্য নেতৃত্ব নির্বাচন নাগরিকদের অন্যতম প্রধান দায়িত্ব ও কর্তব্য। এরপর আসছে কর, নিয়মিত কর প্রদান করা। সরকার কিন্তু জনগণের উপর বিভিন্ন রকম কর ধার্য করে থাকে। এই কর দিয়েই কিন্তু সরকার পরিচালিত হয়। সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত হবে যদি জনগণ ঠিকমতো কর প্রদান না করে। সেই জন্য জনগণকে কি করতে হবে? নিয়মিত কর প্রদান করে যাতে রাষ্ট্রের উন্নয়ন অব্যাহত থাকে সেই ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা এখানে 5টা পয়েন্ট কি কি পেলাম? সুশাসনের প্রতি জনগণের আগ্রহ থাকতে হবে সুশাসন প্রতিষ্ঠায়, তাহলে সুশাসন প্রতিষ্ঠিত হবে। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হবে, তাহলে সুশাসন প্রতিষ্ঠিত হবে। আইন মান্য করতে হবে, এগুলো নাগরিকের দায়িত্ব কর্তব্য। আইন অমান্য করলে কিন্তু সুশাসন প্রতিষ্ঠিত হবে না। আর তাদের যে বিশাল দায়িত্ব, সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন, সেই ক্ষেত্রে তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং সমস্ত স্বার্থ ত্যাগ করে দেশের স্বার্থে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে হবে। আর তাদেরকে 5 নম্বরে কি করতে হবে? নিয়মিত কর প্রদান করতে হবে। নিয়মিত কর প্রদান করলে রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রযাত্রা ব্যাহত হবে না। এবার দেখো, নাগরিকের আজকের আজকের শিশুই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার নাগরিক। তো দেখা যাচ্ছে যে যে পরিবারে সন্তানকে সুশিক্ষা দান করে সেই পরিবারের সন্তানই কিন্তু পরবর্তীকালে রাষ্ট্রের বৃহত্তর কাজে অংশগ্রহণ করার সুযোগ পায় এবং তার সে যোগ্যতা অর্জন করে। এই জন্য সন্তানকে সুশিক্ষা দান করতে হবে। প্রাথমিক শিক্ষা কিন্তু মানুষ পরিবার থেকেই পেয়ে থাকে, যেমন ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা, এগুলো কিন্তু মানুষ প্রথমে পরিবার থেকেই পেয়ে থাকে। তো আমরা দেখছি যে এই শিক্ষাগুলো খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে, সাংস্কৃতিক শিক্ষা, সব শিক্ষা কিন্তু তাদের পরিবার থেকে দিতে হবে। প্রতিষ্ঠানের শিক্ষা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, সেগুলো উচ্চ শিক্ষার জন্য প্রয়োজন, কিন্তু সন্তানকে নৈতিকতার শিক্ষা, ধর্মীয় শিক্ষা, সাংস্কৃতিক শিক্ষা, এই শিক্ষাগুলো কিন্তু পরিবারকে দিতে হবে। সন্তানকে যদি সুশিক্ষা না প্রদান করা হয় তাহলে কিন্তু নাগরিকের দায়িত্ব কর্তব্য পালন করা হলো না। সেজন্য সবাইকে সন্তানকে সুশিক্ষা দান করতে হবে। আর দেখো, 7 নম্বর হচ্ছে জাতীয় সম্পদ রক্ষা করা। জাতীয় যে সম্পদ, এই সম্পদ কিন্তু নাগরিকেরই সম্পদ, জনগণেরই সম্পদ। কেন? আজ এ সরকার আছে, কাল ও সরকার আসবে, সরকার পরিবর্তন হবে, কিন্তু নাগরিক কিন্তু থেকে যাবে। তা এখন যদি হিংসার বশবর্তী হয়ে বা বিকৃত মানসিকতার চিন্তা ভাবনা করে বা কুনেতৃত্বের আশীর্বাদ পুষ্ট হয়ে তারা যে জাতীয় সম্পদ রক্ষা করে, সেটা কিন্তু দেশের ক্ষতি। দেশের ক্ষতি মানে নিজেদেরই ক্ষতি। এই জন্য জাতীয় সম্পদকে রক্ষা করতে হবে। হরতাল, মিছিল, মিটিং, ভাঙচুর এগুলো করা যাবে না। এগুলো জাতীয় সম্পদ মানে নিজের সম্পদ মনে করে নাগরিকের দায়িত্ব কর্তব্য দেশের সম্পদকে রক্ষা করা। তাহলে এরপরে কি হচ্ছে? জনগণ সচেতন ও সজাগ হতে হবে। সচেতন ও সজাগ থাকতে হবে জনগণকে সবসময়। জনগণ যদি সবসময় সচেতন এবং সজাগ থাকে তাহলে কোনো কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে অন্যায় আচরণ করতে পারবে না এবং সরকারও জবাবদিহি করতে বাধ্য হবে। তাহলে আমরা কি দেখছি? জনগণকে সবসময় সচেতন এবং সজাগ থাকতে হবে। সুষ্ঠু, সচেতন, সজাগ থাকলে তাহলে অন্য কেউ যেমন ক্ষতি করতে পারবে না, সেরকম সরকারও জবাবদিহি করতে বাধ্য হবে। 9 নম্বর পয়েন্ট আসছে সংবিধান মেনে চলা। সংবিধান কি? রাষ্ট্র পরিচালনার যে নীতিনীতি, তাকে বলা হয় সংবিধান। এই সংবিধান কিন্তু সর্বোচ্চ আইন। এই সর্বোচ্চ আইনকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে তাকে মেনে চলতে হবে। যদি সংবিধান আমরা মেনে না চলি তাহলে রাষ্ট্রে বিশৃঙ্খলা দেখা দিবে এবং সুশাসন প্রতিষ্ঠা হবে না। সেজন্য সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের অন্যতম দায়িত্ব কর্তব্য হচ্ছে সংবিধান মেনে চলা। তাহলে সংবিধান মেনে চলতে হবে। তারপরে কি আছে? 10 নম্বর পয়েন্টে আছে রাষ্ট্রীয় উন্নয়ন কাজে অংশগ্রহণ। রাষ্ট্র বিভিন্ন রকম উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করে, সেই কর্মকাণ্ডে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। রাষ্ট্রের একার পক্ষে অনেক কাজই সম্ভব না যা নাগরিকের অংশগ্রহণে সম্ভব। সেজন্য রাষ্ট্রের উন্নয়ন কাজে জনগণকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করা নাগরিকের দায়িত্ব কর্তব্যের ভিতরে পড়ে। তাহলে আমরা দেখছি কি 6 নম্বর পয়েন্ট, সন্তানকে শিক্ষা দিতে হবে
তারপরে জাতীয় সম্পদ রক্ষা করতে হবে, তারপর সচেতন ও সজাগ থাকতে হবে, আর সংবিধান মেনে চলতে হবে, আর রাষ্ট্রীয় উন্নয়ন কাজে অংশগ্রহণ করতে হবে। তাহলে আমরা দেখলাম এগুলো যদি সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকরা এই কাজগুলো করে থাকে তাহলে সুশাসন প্রতিষ্ঠিত হবে। তাহলে আমরা দেখছি যে আজ এই ক্লাসে সুশাসন প্রতিষ্ঠা আমি এই পর্যন্তই পড়াবো। সুশাসনে তোমাদের অনেক কিছু পড়িয়ে ফেলেছি, সুশাসনের সংজ্ঞা, বৈশিষ্ট্য, তারপরে সুশাসন কেন প্রতিষ্ঠিত হয়েছে, সুশাসন প্রতিষ্ঠার সমস্যা, সুশাসন প্রতিষ্ঠার সমস্যার সমাধানের উপায়, এবং সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। তাহলে এগুলো পড়লে আমাদের এই অধ্যায়টা মোটামুটি কভার করে গেছে। তাই এরপরে আমরা আবার নতুন অধ্যায়ে নতুন দিনে তোমাদের সাথে আবার আমাদের দেখা হবে, নতুন দিনে নতুন অধ্যায়ে তোমাদের সাথে দেখা হবে। ততদিন তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো। তোমরা সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই আমার পড়া শেষ করছি। আল্লাহ হাফেজ।